আজকে যেটা তোমাদের বলবো এখন সেটা হচ্ছে যে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বা এমএইচসি এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা অ্যান্টিজেন উপস্থাপক কোষ সম্পর্কে। এখন প্রথম হচ্ছে যে এমএইচসি, যদি বলে এমএইচসি তো তোমরা বলবে যে এমএইচসির পুরো কথাটা হলো মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এমএইচসি একটা হচ্ছে এমএইচসি ক্লাস 1 প্রোটিন বা এমএইচসি 1 প্রোটিন, আর একটা হচ্ছে এমএইচসি ক্লাস 2 প্রোটিন বা এমএইচসি 2 প্রোটিন। এই MHC 1 দেখো লিখেছে MHC 1 is present virtually on all nucleated cells and platelets, অর্থাৎ সমস্ত নিউক্লিয়াসযুক্ত কোষে এবং অনুচক্রিকায় MHC 1 থাকে। এবং এই MHC 1 যখন অ্যান্টিজেন সহ উপস্থিত হয় সাইটোটক্সিক টি সেলের কাছে, মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটের কাছে, অর্থাৎ T8 সেলের কাছে, তখন সেই T8 সেল বা T8 কোষ উদ্দীপিত হয়। তার মানে কি বোঝালো ব্যাপারটা? না, MHC 1 যখন অ্যান্টিজেন সহ সাইটোটক্সিক টি লিম্ফোসাইট বা সাইটোটক্সিক টি কোষ বা T8 কোষের কাছে হাজির হয়, তখন T8 কোষ সক্রিয় হয়। এবং এক্ষেত্রে T8 কোষের যে রিসেপ্টর, যে গ্রাহক, সেই গ্রাহকের সঙ্গে কিন্তু অ্যান্টিজেন সহ এই MHC 1টা যুক্ত হয়। আচ্ছা, এটা গেল MHC 1। MHC 2 is found on antigen presenting cells like macrophages, B cells and on some activated T cells. MHC 2টা কোথায় থাকে? MHC 2টা থাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, মানে অ্যান্টিজেন উপস্থাপক কোষে। যেমন কি কি অ্যান্টিজেন উপস্থাপক কোষে থাকে? কোন কোন অ্যান্টিজেন উপস্থাপক কোষে থাকে? না, ম্যাক্রোফেজ, বি কোষ এবং কিছু সক্রিয় টি কোষে MHC 2 প্রোটিনটা থাকে। আচ্ছা, এই MHC 2 প্রোটিন যখন অ্যান্টিজেন সহ T4 কোষের কাছে উপস্থিত হয়, তখন তারা T4 কোষের যে রিসেপ্টর, সেই রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে T4 কোষকে উদ্দীপিত করে। ঠিক আছে, T4 কোষকে কিন্তু হেল্পার টি কোষও বলা হয়, হেল্পার টি কোষ। আর একটু আগে যে সাইটোটক্সিক টি কোষের কথা বললাম বা T8 কোষের কথা বললাম, সেটাকে কিলার টি কোষও বলা হয়, কিলার টি সেল, KILLER, কিলার টি সেল। ঠিক আছে, তাহলে পরিষ্কার হয়ে গেল কি না, MHC 1 একা কিন্তু T8 সেলকে উদ্দীপিত করতে পারে না। MHC 1 অ্যান্টিজেন সহ যখন T8 সেলের কাছে যায়, তখন T8 সেলের যে রিসেপ্টর তার সঙ্গে তারা বাইন্ড করে, MHC 1। ঠিক আছে, এটা বাইন্ড করে এবং T8 সেলকে উদ্দীপিত করে। ঠিক অন্যভাবে MHC 2 সে কোথায় থাকে বলেছিলাম না, অ্যান্টিজেন উপস্থাপক কোষে MHC 2 থাকে। যেমন ম্যাক্রোফাজ, বি কোষ এবং কিছু এখানে কে থাকে না, MHC 2 প্রোটিনটা থাকে। সেই MHC 2 অ্যান্টিজেন সহ যখন T4 কোষ মানে হেল্পার টি কোষের কাছে উপস্থিত হয়, তখন সেই T4 কোষের রিসেপ্টরের সঙ্গে তারা যুক্ত হয় এবং T4 কোষকে উদ্দীপিত করে। ঠিক আছে, আমি যদি এতটা বলি তাহলে আমার অ্যান্সার কমপ্লিট। MHC আর একটা তুমি লাইন অ্যাড করতে পারো, যোগ করে দিতে পারো এখানে, যে MHC প্রোটিনের অপর নাম হলো HLA, অর্থাৎ হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। ঠিক আছে, কেন? যেহেতু প্রথম MHC প্রোটিনটা পাওয়া গেছিল, সর্বপ্রথম যখন MHC প্রোটিনের খোঁজ পাওয়া যায় বা খোঁজ মেলে, তখন সেটা পাওয়া গেছিল হিউম্যান লিউকোসাইটস, অর্থাৎ লিউকোসাইট মানে WBC, মানে শ্বেত রক্তকণিকায় প্রথম MHC প্রোটিনটার অস্তিত্ব মিলেছিল। ঠিক আছে, দিস অ্যান্টিজেন্স আর নট প্রেজেন্ট ইন দ্য RBC, অর্থাৎ এই যে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন বা HLA এর কথা বললাম, এটা কিন্তু RBC-তে পাওয়া যায়, এটা একমাত্র লিউকোসাইটে পাওয়া যায়। ঠিক আছে, এইটা হলো MHC কথা, মানে MHC কি যদি জিজ্ঞেস করে আমাকে এরকম এইটুকু করতে হবে। নেক্সট চলে আসছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ঠিক আছে, অ্যান্টিজেন লিখছে কি না, দেখো এখানে বলেছে, যে ইন সাম কেসেস, এই যে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের যে বক্সের মধ্যে যে লেখাটা আছে, সেই লেখাটা ফলো করো, তার সেকেন্ড লাইনটা দেখো, ইন সাম কেসেস দ্য অ্যান্টিজেন আফটার প্রপার প্রসেসিং is presented with MHC proteins by another cell called antigen presenting cells. antigen presenting cell কি? যদি বলে antigen presenting cell কি বা antigen উপস্থাপক কোষ কি, তোমরা বলবে
যে তোমরা বলবে যে ভাইরাস ইনফেক্টেড সেল, আচ্ছা ভাইরাস ইনফেক্টেড সেল বলবে ম্যাক্রোফাজ বা ডেন্ড্রাইটিক কোষ বা বি কোষ, এগুলো হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা অ্যান্টিজেন উপস্থাপক কোষ হিসেবে পরিচিত। বলে একটা ভাইরাস বা একটা ব্যাকটেরিয়া যখন, অত ভাইরাস ব্যাকটেরিয়া বলবে না, বলবে অ্যান্টিজেন, একটা অ্যান্টিজেন ম্যাক্রোফাজ কোষে প্রবেশ করার পর কোষের মধ্যে তার প্রসেসিং হয়, সেই অ্যান্টিজেনটার প্রসেসিং হয়, তার ফলে সেই অ্যান্টিজেনটা অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টে পরিণত হয়। অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্ট মানে টুকরো টুকরো হয়ে যায়। একটা অ্যান্টিজেন ঢুকলো ম্যাক্রোফাজ কোষের ভেতরে, ম্যাক্রোফাজ কোষের ভেতরে ঢুকে কী হবে, ম্যাক্রোফাজ কোষের ভেতরে ঢুকলো, ম্যাক্রোফাজ কোষের ভেতরে ঢুকে কী হবে না, সে অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টে পরিণত হবে, মানে টুকরো টুকরো হয়ে যাবে। সেই অ্যান্টিজেন ফ্র্যাগমেন্টটাকে এমএসসি প্রোটিন চিনবে। এবার ম্যাক্রোফাজ কোষের মধ্যে কোন এমএসসি থাকে আমি বলেছিলাম না, এমএসসি 2 থাকে। তাহলে এমএসসি 2 প্রথম তাকে চিনবে অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টগুলোকে, সেই অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টগুলোর সঙ্গে এমএসসি 2 যুক্ত হবে, যুক্ত হয়ে সেই অ্যান্টিজেনটাকে এমএসসি 2 এর মাধ্যমে ওই ম্যাক্রোফাজ কোষ তার সেল সারফেসে, অর্থাৎ সেল মেমব্রেনের বাইরের দিকে, কোষ পর্দার বাইরের দিকে উপস্থাপন করবে, শোকেসের মতো উপস্থাপন করবে। এই জন্যই ম্যাক্রোফাজ কোষটাকে বলা হয় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা অ্যান্টিজেন উপস্থাপক কোষ। আবার একবার বলছি, ম্যাক্রোফাজ কোষকে যখন আক্রমণ করে কোনো একটা অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনটাকে ম্যাক্রোফাজ কোষ গিলে নেয়, এনগাল্ফ করে কী পদ্ধতিতে, তার ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এনগাল্ফ করে, মানে গিলে নেয়, এবং সেই অ্যান্টিজেনটা ম্যাক্রোফাজ কোষের ভিতরে যাওয়ার পর সেটা টুকরো হয়ে যায়, কেটে এই অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টকে তখন ওই ম্যাক্রোফাজ কোষের ভিতরে অবস্থিত বা কোষের তাকে আইডেন্টিফাই করে, শনাক্ত করে, এবং সেই অ্যান্টিজেনিক ফ্র্যাগমেন্টের সঙ্গে এমএসসি যুক্ত হয়। তারপর ওই অ্যান্টিজেন সমেত এমএসসি 2টাকে এই ম্যাক্রোফাজ সেলটা তার সেল সারফেসের বাইরের দিকে, অর্থাৎ সেল মেমব্রেন বা কোষ পর্দার বাইরের দিকে উপস্থাপন করে। এবং সেই কারণেই এই ম্যাক্রোফাজ কোষটিকে অ্যান্টিজেন প্রেজেন্টিং কোষ বা অ্যান্টিজেন উপস্থাপক কোষ বলা হয়। শুধু ম্যাক্রোফেজ নয়, ডেন্ড্রাইটিক কোষ, বিলিম্ফোসাইট, এরা সকলেই কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে কাজ করে। এরপরে আরও একটা প্যারা একটা লিখতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে T4 কোষের জন্য আমি টি লিম্ফোসাইট 4 প্রকারের কোষ বলেছিলাম। একটা হচ্ছে হেল্পার টি কোষ বা T4 কোষ, একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষ বা T8 কোষ, একটা হচ্ছে সাপ্রেসর টি কোষ, আর একটা হচ্ছে মেমোরি টি কোষ। তা সেই যে T4 কোষ মানে হেল্পার টি সেল, তাই সেটাই বলছে ফর T4 সেলস এপিসি আর ম্যাক্রোফাজ। একটু আমি বলে দিলাম যে T4 সেলের জন্য ম্যাক্রোফাজ, এই T4 সেলের জন্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে কে না, ম্যাক্রোফাজ, বি কোষ এবং ডেন্ড্রাইটিক কোষ, কারণ তাদের মধ্যে এমএসসি 2 রয়েছে। আমি একটু আগেই বলেছি এমএসসি 2 অ্যান্টিজেন সমেত T4 কোষের কাছে উপস্থিত হলে তখন T4 কোষ সক্রিয়। ঠিক আছে, ঠিক তেমনই ভাইরাস all nucleated cells of the body can act as APC for T8 cells. ভাইরাস কি বলছে না, যেখানে সমস্ত নিউক্লিয়াসযুক্ত কোষ, আমাদের শরীরের সমস্ত নিউক্লিয়াসযুক্ত কোষ, তারা কিন্তু T8 কোষের জন্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা অ্যান্টিজেন উপস্থাপক কোষ হিসেবে কাজ করে। তাহলে আমি আবার বলছি না, T4 কোষকে উদ্দীপিত করার জন্য কে দায়ী না, এমএসসি 2 উইথ অ্যান্টিজেন। শুধু এমএসসি 2 একা পারবে না, অ্যান্টিজেন সহ এমএসসি 2কে T4 রিসেপ্টরের সঙ্গে যুক্ত হতে হবে, তবেই কিন্তু T4 কোষ উদ্দীপিত হবে। মানে T4 কোষ মানে হেল্পার টি কোষ, আর T8 কোষ মানে সাইটোটক্সিক টি কোষ বা কিলার টি কোষ। এটাকে সাইটোটক্সিক টি কোষ বলে, এটাকে কিলার টি কোষ বলে। সেই T8 কোষ তাকে উদ্দীপিত করতে গেলে অ্যান্টিজেন সহ এমএসসি 1কে তার কাছে উপস্থিত হতে হবে। এমএসসি 1টা কোথায় থাকে? এমএসসি 1টা থাকে
আমাদের শরীরের সমস্ত নিউক্লিয়াসযুক্ত কোষ। তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরের সমস্ত নিউক্লিয়াসযুক্ত কোষ T8 সেলের ক্ষেত্রে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে, আর T4 সেলের ক্ষেত্রে ম্যাক্রোফাজ, ডেন্ড্রাইটিক কোষ এবং বি কোষ, এই তিন ধরনের কোষ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে। ঠিক আছে, এটা আমি বলে দিলাম, আমরা করে নেব। এখান থেকে লিখে নেবে, লিখে নিয়ে